হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এইচএসসি ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিকস ইউজ অফ ক্লজ অর ফ্রেজ নিয়ে আলোচনা করব, যেটা এসএসসি পরীক্ষায় কমপ্লিট সেন্টেন্স নামে উল্লেখ থাকে। তো কমপ্লিট সেন্টেন্স যে বিষয়, ইউজ অফ ক্লজ অর ফ্রেজ একই বিষয়। তো পরীক্ষায় মূলত একটা সেন্টেন্সের কিছু অংশ তুলে দেয়, বাকি অংশে একটা গ্যাপ দেয়, অর্থাৎ একটা সেন্টেন্সকে ফিল আপ করতে হয় এবং সেই ফিল আপটা করতে হয় ক্লজ অর ফ্রেজ দিয়ে। তাই এসএসসি ইংলিশে এর নাম দেওয়া হয়েছে ইউজ অফ ক্লজ অর ফ্রেজ। আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। সাপোজ আমি একটা সেন্টেন্স লিখতেছি, হি ইজ অ্যান important element of our environment. So we should. এরপর আমাকে গ্যাপটা দিল, এইভাবে পরীক্ষা থাকে। তো সো তাই উই শুড, তাই আমাদের উচিত, যেহেতু গাছ একটা গুরুত্বপূর্ণ উপাদান অফ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের। সো তাই উই শুড, আমাদের উচিত। তো দেখেন, এটা কিন্তু দেখেন সাবজেক্টও দেওয়া আছে আমার, এরপর একটা মূলাল ভার্ব দেওয়া আছে শুড। পরে যে গ্যাপটা, সেই গ্যাপটা আমাকে ফিল আপ করতে দিচ্ছে। সো উই শুড, আমাদের উচিত কি, প্ল্যান্ট more and more trees. More and more trees. ওকে, আমি আমার মতো করে জিনিসটা, গ্যাপটা ফিল আপ করলাম। এখন কথা হচ্ছে, এই যে আমাকে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব বলেছে, আমি জাস্ট প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ করলাম, অর্থাৎ এটা হচ্ছে ফ্রেজ। প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ, এই অংশটুকু কিন্তু সেন্টেন্সকে পুরোপুরি তুলে ধরা না। অর্থাৎ ফ্রেজ মানে হচ্ছে একটা অংশ, সেন্টেন্সের একটা অংশ, যে অংশটুকু সেন্টেন্সকে পুরোপুরি প্রতিফলিত করে না, এটা হচ্ছে ফ্রেজ। তো আমার অর্ধেক গেছিল, বাকি অর্ধেক আমরা ফিল আপ করলাম। আর ক্লজ হচ্ছে, সাপোজ হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে যাতে, আমি এখানে গ্যাপ দিল, সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে কি করতে পারে, উন্নতি করতে পারে। আমি দিলাম হি ক্যান শাইন ইন লাইফ। সো দেখেন, আমি লিখলাম হি ক্যান শাইন ইন লাইফ। তো এই যে হি ক্যান শাইন ইন লাইফ, এটা কিন্তু পুরো একটা ক্লজ, এটা হচ্ছে একটা ক্লজ। কেন ক্লজ? কারণ এটা একটা পুরা মনের ভাব প্রকাশ করতে পারছে। তো হি ক্যান শাইন ইন লাইফ হচ্ছে ক্লজ, সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে। আর ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে এবং অবজেক্ট অথবা এক্সটেনশন থেকে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে। আর ফ্রেজ হচ্ছে যে সেন্টেন্সের অতিরিক্ত অংশ, ফ্রেজ, যেটা সম্পূর্ণভাবে মনের অর্থ প্রকাশ করতে পারে না। আশা করি ক্লিয়ার। তো আমাকে যে গ্যাপ, যে সেন্টেন্সগুলো দিবে, সেই সেন্টেন্সের কিছু অংশ দেয়, বাকি অংশটা আপনি ক্লজ অথবা ফ্রেজ দিয়ে ফিল আপ করবেন। তো আমরা এখন কিছু রুলস শিখব, যে রুলসগুলো থেকে পরীক্ষায় প্রায় আসে। এক নম্বর রুলসটা দেখতেছি, ফার্স্ট রুলস, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট অর্থ হচ্ছে যাতে, অর্থাৎ সো দ্যাট মানেও যাতে, ইন অর্ডার দ্যাট মানেও যাতে। এখন পরীক্ষায় ঠিক আগের অংশটুকু তুলে দিবে, পরের অংশটুকু আপনাকে করতে দিবে। সাপোজ এটা হচ্ছে ড্যাশ। সো কিভাবে আপনি পরের অংশটুকু ফিল আপ করবেন, তার জন্য একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, প্রথমে সাবজেক্ট ক্যান অর কুড, তারপর হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি অ্যাক্টিভ হয়, প্লাস অবজেক্ট এন্ড এক্সটেনশন। এটা একটা মডাল ভার্বের অ্যাক্টিভ ফর্ম লিখলাম। সাবজেক্টের পরে কি লিখলাম, ক্যান অথবা কুড, অর্থাৎ ক্যান আর কুড একসাথে বসানো যাবে না, ক্যান অথবা কুড বসাতে হবে। তারপর হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ আমরা জানি অ্যাক্টিভ সেন্টেন্সে ক্যান অথবা মডাল ভার্বের পর ভার্বের কি হয়, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়।
তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে এক্সটেনশন দিয়ে আবার সেন্টেন্স ক্লজটা ফিল আপ করবো। এখন কথা হচ্ছে কখন ক্যান দিব, কখন কুড দিব। আমরা নোটটা রাখতে পারি, প্রেজেন্ট হলে ক্যান, পাস্ট হলে কুড। সো আমাদেরকে মনে রাখতে হবে যে আগের যে ক্লজটা অর্থাৎ এদিকে যে ক্লজটা দিবে সেটা যদি প্রেজেন্ট তাহলে আমরা এখানে কি ইউজ করবো, ক্যান ইউজ করবো। আর যদি এই ক্লজটা সো দ্যাট যে আগের ক্লজটা যদি পাস্ট হয় তাহলে এখানে আমরা ইউজ করবো কুড। ওকে, এই রুলসটা মনে রাখার জন্য আমরা একটা সূত্র ফলো করতে পারি। সূত্রটা হচ্ছে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট মানে যাতে, ক্যান কুড বসে তাতে। অর্থাৎ সো দ্যাট বা ইন অর্ডার মানে যাতে, আর ক্যান অথবা কুড বসে তাতে। আমরা জানি এখানে ক্যান অথবা কুড। ক্যানের মানে হচ্ছে পারি বা পারবো, আর কুড মানে হচ্ছে পারতাম, অতীতটা ব্যবহৃত হয়। তাহলে এই রুলটার উপর বোর্ড পরীক্ষা আসা কিছু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা আরো ক্লিয়ার করব। ফার্স্ট এক্সাম্পল, এটা একটা বোর্ড কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019 এর একটা এক্সাম্পল। ইউর এসএসসি এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। তোমার এসএসসি পরীক্ষা করাচ্ছে, মানে খুবই সন্নিকটে। নকিং অ্যাট দ্য ডোর মানে খুবই সন্নিকটে। স্টাডি হার্ড, স্টাডি হার্ড অর্থাৎ কঠোরভাবে পড়াশোনা শুরু করো। সো দ্যাট মানে আমরা বলছি যাতে। তো এটা আমাদের সো দ্যাট দেখে বুঝছি আমরা এটা সো দ্যাটের রুলসে পড়ছে। এখন স্টাডি হার্ড কঠোর পরিশ্রম করো, এটা কাকে বলছে? ইউ। এটা কার? ইউ, যাকে স্টাডি হার্ড দেখে বুঝতেছে আমরা এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইউ কে বলতেছে কঠোর ভাবে পড়াশোনা করো যাতে। তো যাতে কি হবে? প্রথমত আমরা কমপ্লিট সেন্টেন্স করার ক্ষেত্রে সেন্টেন্সটা বুঝে একটা বাংলা বাক্য তৈরি করব এবং পরবর্তী সেটা ইংরেজিতে রূপান্তর করব রুলস অনুযায়ী। স্টাডি হার্ড কঠোর পরিশ্রম করো যাতে তুমি পরীক্ষায় A+ পেতে পারো, GPA 5 পেতে পারো। তাহলে যাতে তুমি ইংরেজি কি? ইউ। তো আমরা এখন এরপরে সাবজেক্ট বসালাম ক্যান অথবা কি? কুড। আমরা জানি যদি এই অংশটুকু প্রেজেন্ট হয় তাহলে আমরা ইউজ করব ক্যান, আর যদি এই অংশটুকু পাস্ট হয় তবে আমরা ইউজ করব কুড। স্টাডি হার্ড এটা অবশ্যই প্রেজেন্ট, সো আমরা এখানে অবশ্যই কি ইউজ করব? ক্যান ইউজ করব। সো দ্যাট যাতে ইউ ক্যান, তুমি পারো। কি পারো? তুমি পারো পরীক্ষায় A+ পেতে। তাহলে A+ পাওয়া ইংরেজি হচ্ছে গেট, এটা তো হচ্ছে পাওয়া। তারপর হচ্ছে GPA 5 ইন দা এক্সাম বা ইন দা এসএসসি এক্সাম, এসএসসি পরীক্ষায়। আশা করি ক্লিয়ার। তাহলে ইউর এসএসসি এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর। তোমার এসএসসি পরীক্ষা খুবই সন্নিকটে। স্টাডি হার্ড কঠোর পরিশ্রম করো যাতে তুমি পরীক্ষায় কি পেতে পারো? GPA 5 পেতে পারো। পরের এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি। ফয়সাল গট এ স্কলারশিপ। ফয়সাল একটা স্কলারশিপ পেয়েছিল। হি ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট। সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল ইন অর্ডার দ্যাট যাতে। আচ্ছা, এই যে ইন অর্ডার দ্যাট যাতে দেখে আমরা বুঝছি এটা আমাদের এই রুলসে বলছে। আচ্ছা, এখন আমরা একটা পরের বাক্যটাকে কল্পনা করব। সে একটা স্কলারশিপ পেয়েছিল, তো যেহেতু সে একটা স্কলারশিপ পেয়েছিল, বৃত্তি পেয়েছিল, তাহলে হি ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। কেন খুলবে ব্যাংক অ্যাকাউন্ট? যাতে সে ওই স্কলারশিপ বৃত্তির টাকাটা ওই ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে পারে, সঞ্চয় করতে পারে। তাহলে সে ইংরেজি কি? হি। আচ্ছা, আমরা এখন দেখব হি ক্যান অথবা কি? কুড। যেহেতু এখানে ফার্স্ট ওপেন হচ্ছে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2 ওপেন্ড, খুলেছিল। যেহেতু এটা পাস্ট তাই আমরা এখানে ক্যান ইউজ করব না, আমরা কি ইউজ করব? কুড ইউজ করব। তাহলে হি কুড কি করবে? যাতে সে তার কি যে স্কলারশিপের যে মানি সে টাকাগুলো জমা করতে পারে বা সঞ্চয় করতে পারে। এই যে জমা করা বা সঞ্চয় করা হচ্ছে সেভ। হি কুড সেভ কি করতে পারে? তার হিজ স্কলারশিপ হি মানি।
যাতে সে তার স্কলারশিপ এর টাকাগুলো কি করতে পারে, জমা করতে পারে। আশা করি প্রথম রুলসটা ক্লিয়ার। তো এখন আমরা দেখব রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হচ্ছে সো ডট ডট দ্যাট, অর্থাৎ সো আগের যে রুল সেই রুল আবার সো দ্যাটটা একসাথে লাগানো ছিল, তখন তার অর্থ ছিল যাতে। আর এখন সো একটু পরে হচ্ছে দ্যাট, এর অর্থ হচ্ছে এতই যে, অর্থাৎ প্রথম সো অর্থ হচ্ছে এতই, পরে দ্যাট অর্থ হচ্ছে যে। এখানে মাঝখানে একটা ওয়ার্ড বসবে। তো এই পাশে কি হবে, আমাদেরকে যখন এই পাশে করতে হবে তখন আমাদেরকে মনে রাখতে হবে এই পাশে সবসময় নেগেটিভ একটা ক্লজ বসবে, নেগেটিভ ক্লজ। তো মনে রাখতে হবে সো দ্যাট একসাথে লাগানো থাকবে তার অর্থ যাতে, আর সো এবং দ্যাটের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে, মানে সো দ্যাট যদি আলাদা আলাদা হয় তখন প্রথম সো অর্থ হচ্ছে এতই, পরের দ্যাট অর্থ হচ্ছে যে, এতই যে। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই সো ডট ডট দ্যাট এই রুলসটা কিভাবে মনে রাখতে পারবো তা নিয়ে একটা সূত্র শিখব। করোনা, অর্থাৎ আমরা এখন একটা করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, অর্থাৎ পুরো পৃথিবী একটা করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে। এখন সাপোজ এই করোনা মহামারীর পর কোনো এক মেয়ের নাম রাখা হলো করোনা, তো সেই করোনাকে বলা হচ্ছে করোনা। সো ডট দ্যাটের দ্যাট না বোঝায় এটাও যাও না, অর্থাৎ আমরা জানি সো ডট দ্যাট এটা সবসময় কি বোঝায়, নেগেটিভ ক্লজ ব্যবহৃত হয়, অর্থাৎ না বুঝায় নেগেটিভ ক্লজ ব্যবহৃত হয়। তাহলে আমরা এইভাবে মনে রাখতে পারি করোনা সো ডট দ্যাট না বোঝায় এটাও যাও না। আশা করি এভাবে আপনি এই রুলসটা মনে রাখতে পারবেন। এখন আমরা একটা বোর্ড কোয়েশ্চেনের মাধ্যমে এই রুলসটা সম্পর্কে আরো বিষয় জানবো, বা এই রুলসটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখব। আই হ্যাভ ওয়ার্কড অল ডে লং, আমি সারাদিন কি করেছি, কাজ করেছি। আই অ্যাম সো টায়ার্ড দ্যাট, আমি এতই ক্লান্ত যে, কারণ এখানে সো আর দ্যাটের মাঝে একটা কি আছে, ওয়ার্ড আছে। তাহলে প্রথম সো অর্থ হচ্ছে এতই, আর পরের দ্যাট অর্থ হচ্ছে যে, আমি এতই ক্লান্ত যে। তাহলে দেখেন আমি সারাদিন কি করেছি, কাজ করেছি। আমি এতই ক্লান্ত যে, আমি এখন কোনো এক্সট্রা কাজ করতে পারবো না। এতটাই ক্লান্ত যে সে আর কোনো এক্সট্রা কাজ করতে পারবে না। তো এই যে না, আমি বলছি এই পাশে সবসময় কি হবে, নেগেটিভ ক্লজ হবে। এই যে আমি এক্সট্রা কাজ করতে পারবো না, এটা তো না বোধক সেন্টেন্সে। তাহলে আমি কি আই, পারবো না, পারবো না ইংরেজি কি কান্ট, আই কান্ট ডু, ডু অর্থ কি করা। এনি এক্সট্রা ওয়ার্ক, কোনো অতিরিক্ত কাজ না, এখন আমি কোনো এক্সট্রা কাজ করতে পারবো না। আশা করি ক্লিয়ার। এখন আমরা এই রুলসের উপর আরেকটা এক্সাম্পল দেখব। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফার্মার, একটা কি ছিল, কৃষক ছিল। হু হ্যাড 3 সন্স, যার 3টা ছেলে ছিল। দে ওয়ার সো লেজি দ্যাট, অর্থাৎ সো এবং দ্যাটের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে, ওয়ার্ড আছে। তো তখন এই সো অর্থ হচ্ছে এতই, আর এই দ্যাট অর্থ কি যে। আমরা এই রুলসে পড়ছে। তাহলে দে ওয়ার সো লেজি দ্যাট, তারা এতই কি ছিল, অলস ছিল যে। তো ওই যে একটা ফার্মার কৃষক যার 3টা ছেলে ছিল, আর তারা এতটাই অলস ছিল যে। তো আমরা প্রথমে একটা বাংলা মেক করি, বাংলা সেন্টেন্স মেক করি। তারা এতটাই কি ছিল, অলস ছিল যে তারা কোনো কাজই করতো না। আর এটা হচ্ছে আগের ঘটনা, কারণ আমরা এখানে দিচ্ছি ওয়ার, কারণ এটা পাস্টের ঘটনা। তাহলে তারা কোনো কাজই করতো না, তাহলে নেগেটিভ ক্লজ কি হবে, দে, তারা কাজই করতো না। তাহলে দে ডিডন্ট ওয়ার্ক, অথবা দে ডিডন্ট এনি ওয়ার্ক, তারা কোনো কাজই করতো না। আশা করি এই সো ডট দ্যাটের রুলটা ক্লিয়ার। এখন আমরা 3 নম্বর রুলস দেখব। লিস্ট মানে হচ্ছে না হলে,
লিস্ট এই যে কনজাংশনটি, এই কনজাংশনটির মিনিং হচ্ছে না হলে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রুল, যেটা পরীক্ষায় আসে, প্রায় আসে। লিস্ট মানে হচ্ছে না হলে পরের যে গ্যাপটা সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো কিভাবে ফিল আপ করবেন? সাবজেক্ট, সাবজেক্টের পরে অবশ্যই শুড অথবা মাইট ইউজ করতে হবে, অর্থাৎ শুড অথবা মাইট ইউজ হবে, না হয় শুড, না হয় কি মাইট। তারপর হচ্ছে অ্যাক্টিভ হলে V1 অবজেক্ট, তারপর কি এক্সটেনশন। আমরা এটা এভাবে মনে রাখতে পারি, লিস্ট যেখানে শুড বা মাইট সেখানে, অর্থাৎ লিস্ট যেখানে থাকবে শুড বা মাইট অবশ্যই সেখানে দিতেই হবে। একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লিস্ট না হলে। তাহলে দ্রুত হাঁটো না হলে কি হবে? না হলে তুমি কি করবা? ট্রেন মিস করবা অথবা ক্লাস মিস করবা। তাহলে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো না হলে তুমি ট্রেন মিস করবা। তাহলে তুমি ইংরেজি কি? ইউ। আচ্ছা, এরপর আমরা কি জানি? শুড বা মাইট ইউজ করতে হবে। সাপোজ আমি শুড ইউজ করলাম, ইউ শুড মিস, কি করবা? ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটা মিস করবা। ওকে, অথবা ইউ শুড, আচ্ছা এবার যেহেতু এখানে শুড ইউজ করতে আপনি মাইট ইউজ করতে পারবেন। ইউ মাইট মিস দ্য ফার্স্ট ক্লাস, প্রথম ক্লাসটা তুমি কি করবা? মিস করবা। ওকে, তো তাহলে দ্রুত হাঁটো না হলে তুমি ট্রেন মিস করবা, না হলে তুমি প্রথম ক্লাসটা মিস করবা। লিস্ট রুলটার উপর আরেকটা এক্সাম্পল দেখি। দ্য ফাইনাল এক্সাম ইজ নিয়ার, অর্থাৎ আমাদের যে ফাইনাল পরীক্ষা কি সন্নিকটে, কাছেই। আওয়ার ইংলিশ টিচার, আমাদের ইংরেজি শিক্ষক, গ্যাভ আস, আমাদেরকে প্রদান করেছিল সাম টিপস, কিছু পরামর্শ বা কিছু প্রদান করেছিল। লিস্ট না হলে, এই যে আমরা দেখলাম লিস্টের রুলসে বললো লিস্ট মানে আমরা জানি কি না হলে। তো আমরা এও জানি লিস্ট যেখানে শুড বা মাইট সেখানে, অর্থাৎ লিস্ট থাকলে অবশ্যই সেই জায়গায় কি ইউজ করতে হবে? শুড বা মাইট ইউজ করতে হবে। তো আমরা একটা প্রথম বাংলা সেন্টেন্স কল্পনা করি। আমাদের ইংরেজি শিক্ষক আমাদেরকে কিছু টিপস দিয়েছিল, যা না হলে আমরা কি করতাম? পরীক্ষায় ফেল করতাম। তাহলে আমরা ইংরেজি হচ্ছে উই। এবার আমাকে শুড অথবা মাইট থেকে একটা ইউজ করতে হবে। তো আমি শুড ইউজ করলাম, উই শুড। এবার হচ্ছে আমরা ফেল করতাম, তাহলে ফেল করার ইংরেজি কি? ফেল। উই শুড ফেল কোথায়? ইন দা এক্সাম, পরীক্ষায়। আশা করি লিস্টের রুলটা ক্লিয়ার। এখন আমরা 4 নাম্বার রুলটা দেখব। 4 নাম্বার রুল হচ্ছে সিন্সের। সিন্সের অনেকগুলো মিনিং আসছে। এই সিন্সটা সময় বোঝাবে, অর্থাৎ যখন সিন্স সময় বোঝাবে তখন আমরা এই রুলটা ফলো করব। বোঝাবে, এটার অর্থ হচ্ছে কোনো ঘটনার পর থেকে, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটছে ওই সময় পর থেকে আরেকটা ঘটনা ঘটার যে ঘটবে সেটা নিয়ে এটা আলোচনা করবে। আর এটা সবসময় কি বোঝাবে? সময়। সিন্সের আরও অর্থ আছে, কিন্তু এই সিন্সটা সময় বোঝায়। তো তার আগে যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট টেন্স, যে কোনো প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমাকে এ পাশে হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে আগে, এই পাশে হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ সিন্স যখন সময় বোঝাবে তার আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরের অংশটুকু করতে হবে পাস্ট ইনডিফিনিটে। যদি আগের অংশটা পাস্ট ইনডিফিনিট দেয়া থাকে তাহলে পরেরটা করতে হবে পাস্ট পারফেক্টে। তো প্রেজেন্ট টেন্স আপনি কিভাবে চিনবেন? প্রেজেন্ট টেন্স হচ্ছে আমরা সাধারণত জানি এম ইজার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 অথবা V1 এর সাথে এস বাই এস। আমরা এক্সাম্পল করলে এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এর পাশে পাস্ট ইনডিফিনিটটা কিভাবে আপনি করবেন? পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভটা হচ্ছে সাবজেক্টের পরে V2, সাবজেক্টের পরে কি করতে হবে? V2,
তারপর হচ্ছে অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্টের পরে আপনাকে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে পাস্ট ইনডিফিনিট করার সময়। ক্লিয়ার? ঠিক একইভাবে এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ওই পাশে হবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট ইনডিফিনিট কি আমরা জানি, পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্টের পরে কি দেখবো আমরা, V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এরপর হচ্ছে অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন। ভার্বের পাস্ট ফর্ম কেমন, যেমন ধরুন প্লে, প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, এই ধরনের। যেমন সুইম, সুইমের পাস্ট ফর্ম হচ্ছে সোয়াম। এই পাস্ট ফর্ম মানে মাঝখানে যে অংশটা, আমরা ভার্বের তিনটা ফর্ম জানি, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। পাস্ট ইনডিফিনিটে সবসময় সাবজেক্টের পরে V2 ভার্বের পাস্ট ফর্ম থাকে। আর আপনি যখন পাস্ট ইনডিফিনিট দেখবেন তখন এই পাশে পাস্ট পারফেক্ট করতে হবে। আর পাস্ট পারফেক্টের রুলস হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে আপনাকে V3, V3 মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মটা, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন প্লে, প্লেড, প্লেড 3 নাম্বারটা। যেমন ডু, ডু এর V3 হচ্ছে ডু, ডিড, এরপর হচ্ছে কি ডান। সো হ্যাডের পরে আপনার হবে V3, তারপর হচ্ছে অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন। তো আমি রুলটা আবার যদি একটু ব্যাক করি তাহলে জানি, সিন্স যখন সময় বোঝাবে তার আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরে হবে পাস্ট ইনডিফিনিট। আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আপনাকে করতে হবে পাস্ট পারফেক্টে। এক্ষেত্রে একটা মনে রাখার জন্য আমরা কৌশল ইউজ করতে পারি। আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে অনেক কি থাকে, রুলস থাকে, এবং এত রুল মনে রাখা আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। আমরা এভাবে মনে রাখতে পারি, সিন্স যখন সময় বোঝায় তোমার মাঝে আমি হারাই। যখন বলো প্রেজেন্ট হলে পাস্ট ইনডিফিনিট, এই যে রুলটা লিখলাম, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট তখন আমি পালাই। অর্থাৎ যখন সময় বোঝাই তখন আমি এই রুলটা, আমার কাছে খুব ভালো লাগছে। যখন দেখছি এত বেশি টাফ হয়ে গেছে তখন আমি কি করলাম, পারলাম। তো এইভাবে ছন্দের মাধ্যমে বা সূত্রের মাধ্যমে মনে রাখলে আমাদের ইংলিশটা অনেক বেশি কি হবে, সহজ মনে হবে। আমরা দুইটা বোর্ড কোয়েশ্চেন এক্সাম্পলের মাধ্যমে এই রুলটা ক্লিয়ার করব। প্রথম এক্সাম্পল দেখে, আই কান্ট রিকল হিজ নেম। রিকল মানে হচ্ছে স্মরণ করা, আমি তার নাম স্মরণ করতে পারছি না। তো তারপর এই সেন্টেন্সের পর আমাদের পরের সেন্টেন্সে বলছে ইট ইজ লং টাইম, এটা অনেক সময়, সিন্স। তো আমি বলছি সিন্স যখন সময় বোঝাবে তখন আমাদেরকে এই রুলটা অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস আমরা যখন এখানে লং টাইমের কথা বললো, দ্যাট মিনস এটা সময় বোঝালো। আর সময় যেহেতু বোঝাইছে তখন আমরা কি করব, এই রুলটা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন সিন্সের আগে প্রেজেন্ট থাকলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট। দেখেন এখানে কি আছে, ইট ইজ লং টাইম। ইজ তো অবশ্যই প্রেজেন্ট, এটা তো পাস্ট ইনডিফিনিট না। যেহেতু প্রেজেন্ট দ্যাট মিনস আমরা উপরের রুলটা এখানে অ্যাপ্লাই করব। আমি আবার বলি, এখানে ইজ আছে, ইজ হচ্ছে প্রেজেন্ট বুঝায়। যেহেতু প্রেজেন্ট বুঝায় তাহলে আমরা কোনটা নিব, উপরেরটা। তো সিন্সের আগে যেহেতু প্রেজেন্ট আছে পরেরটা আমাদের কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে রুলে আমাদেরকে এখানে পাস্ট ইনডিফিনিটে করতে হবে। এখন হচ্ছে আগে প্রথমে আপনাকে বাংলাটা সাজায় নিতে হবে। বাংলা সেন্টেন্সটা আমি একটু বলি, ইট ইজ, আমি তার নামটা স্মরণ করতে পারছি না। ইট ইজ লং টাইম, এটা দীর্ঘ সময়। সিন্স, সিন্স হচ্ছে কোনো ঘটনার পর থেকে। তো আমি তার সাথে সাক্ষাৎ করার পর থেকে বা দেখা করার পর থেকে এটা কতদিন হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। সেই জন্য আমি তার নামটা কি করতে পারতেছি না, স্মরণ করতে পারতেছি না। আশা করি ক্লিয়ার। তো সেন্টেন্সটা হচ্ছে কি, আমি তার সাথে শেষবার সাক্ষাৎ করার পর থেকে অনেক সময় হয়ে গেছে। তাহলে আমি তার সাথে শেষবার সাক্ষাৎ করা, এটা আমরা ইংলিশে করব। আর ইংলিশে করার সময় আপনাকে সেন্টেন্স তৈরি করার সময় এই রুলে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এই রুলটা হচ্ছে কি, পাস্ট ইনডিফিনিট। তোমরা দেখেন আমি ইংরেজি কি, আই। তো এখন সাক্ষাৎ করা বা দেখা করা, এটা ইংলিশ হচ্ছে কি, মিট, MT, মিট। কিন্তু আমাকে তো এখানে পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। তাহলে সাবজেক্টের পর আবার কি হবে, V2 হবে। তাহলে মিট টু V1, মিটের V2 হচ্ছে ম্যাট, MET, ম্যাট। আশা করি ক্লিয়ার। আবার V3 হচ্ছে ম্যাট, মিট, ম্যাট, ম্যাট। বাট আমাকে এখানে কি লাগবে, V2 লাগবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে আই ম্যাট কার সাথে, ওই যাকে স্মরণ করতে পারছি না, আই ম্যাট হিম লাস্ট মানে হচ্ছে শেষবার। অর্থাৎ আমি তার সাথে শেষবার দেখা করার পর থেকে এটা অনেক সময় হয়ে গেছে, তাই আমি তার নামটা কি করতে পারতেছি না, মনে করতে বা স্মরণ করতে পারছি না। সো এইভাবে করতে হবে। নেক্সট এক্সাম্পল দেখি, টাইম হ্যাজ ইটস উইংস। উইংস মানে হচ্ছে পাখা। সময়ের কি আছে, পাখা আছে। আচ্ছা, ইট ওয়াজ 5 years
এটা প্রায় 5 বছর আগে সিন্স, দেখেন সিন্সের আগে আবারও সময় বোঝাচ্ছে, তাই আমরা আবারও এই রুল অ্যাপ্লাই করব। ক্লিয়ার? আচ্ছা, সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট, আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হয় পাস্ট পারফেক্ট। তো দেখেন এখানে কি আছে, ওয়াজ কি প্রেজেন্ট নাকি পাস্ট ইনডিফিনিট? অবশ্যই পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা রুল কোনটা অ্যাপ্লাই করব? 2 নাম্বার রুলটা। তাহলে পাস্ট ইনডিফিনিট হলে আমাদের কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে এটা 5 বছর আগে সিন্স। তো আবারও আমরা একই কথা বলতে পারি, এটা প্রায় 5 বছর আগে হয়ে গেছে যে আমি তার সাথে সাক্ষাৎ করার পর থেকে। তো আমি ইংরেজি কি? আই। তারপর কি লাগবে? হ্যাড। কি লাগবে? পাস্ট পারফেক্টে করতে হবে, তাই হ্যাড, আই হ্যাড। এবার কি লাগবে? ভিচি, ভার্বের কোন ফর্ম? 3 নাম্বার, পাস্ট পার্টিসিপেবল ফর্ম। তো মিটের ভিচি কি? মিট, ম্যাট, তারপর কি? ম্যাট। তাহলে এখানে আমরা ভিচি ইউজ করতে হবে। কেন? আমরা পাস্ট পারফেক্টে হ্যাডের পরে কি ইউজ করতে হয়? ভিচি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়। তাহলে আই হ্যাড ম্যাট কার সাথে? তার সাথে, হিম লাস্ট। এভাবে আপনাকে সেন্টেন্সগুলো ফিল আপ করতে হবে। আমি আমার মতো করে সেন্টেন্স ফিল আপ করছি, আপনি আপনার মতো করে, যেমন আমি তার সাথে দেখা করার পর থেকে, আমি তার সাথে কথা বলার পর থেকে 5 বছর হয়ে গেছে, ইচ্ছা মতো। তবে ফরম্যাট, সেন্টেন্স ফরম্যাট কিন্তু কি থাকতে হবে? ঠিক থাকতে হবে, আপনি যে সেন্টেন্সই তৈরি করেন না কেন। আমরা এখন 5 নাম্বার রুল দেখব। 5 নাম্বার রুল হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন। এই রুলটা আমরা এখন দেখব। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, এর পাশে হবে পাস্ট ইনডিফিনিট। আমরা যে সিন্সের রুলটা পড়লাম সেম। আপনি সিন্সের রুলটা যদি মনে রাখতে পারেন তাহলে এটাও একইভাবে মনে রাখতে পারবেন। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট টেন্স হয় পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, আগের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কি? পারফেক্ট। আশা করি ক্লিয়ার হলো। পাস্ট ইনডিফিনিট তো আমাদের রুল কি জানি? সাবজেক্টের পরে V2 প্লাস অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন। ঠিক এখানেও পাস্ট ইনডিফিনিট আপনি দেখে বুঝবেন। সাবজেক্টের পরে V2 অবজেক্ট এক্সটেনশন। আর পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড, তারপর হচ্ছে ভিচি অবজেক্ট অ্যান্ড এক্সটেনশন। আমরা আগের রুলও দেখেছি। এখন বিষয়টা হচ্ছে এই পাস্ট ইনডিফিনিট আপনি ভিটুটা কি? এই ভিটুটা হচ্ছে আপনি প্রিন্সিপাল ভার্ব ইউজ করার জন্য। প্রিন্সিপাল ভার্ব কি? যেমন খেলা করা, ঘুমানো, আমরা যে কাজগুলো করি সবই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু যদি আপনাকে কোনো কারণে এখানে অক্সিলারি ভার্ব ইউজ করতে হয় তখন আপনি কি করবেন? তো আমরা জানি পাস্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব হচ্ছে 2টা, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। কিন্তু এই রুলের ক্ষেত্রে যদি আপনাকে অক্সিলারি ভার্ব ইউজ করতেই হয়, খুব মনোযোগ শুনতে হবে, এই রুলের ক্ষেত্রে আপনাকে যদি অক্সিলারি ভার্ব ইউজ করতে হয় ওয়াজ ইউজ করা যাবে না। আমি আবারও বলতেছি, ওয়াজ ইউজ করা যাবে না। কি ইউজ করতে হবে? ওয়ার ইউজ করতে হবে। অর্থাৎ আমি একটু নোট করেছি এখানে, এক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার হবে। আর প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে সাবজেক্টের পর আপনি কি ইউজ করবেন? V2 ইউজ করবেন। আশা করি ক্লিয়ার। এরপর দেখেন, এর আগেরটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টে আপনি যখন প্রিন্সিপাল ভার্ব ইউজ করবেন সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে কি? V3। এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে। কিন্তু অক্সিলারি ভার্ব হলে কি হবে? এক্ষেত্রে অক্সিলারি ভার্ব, এবি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, সংক্ষেপে লিখলাম, হিসেবে হ্যাড বিন হবে। হ্যাড বিন হবে। এক্সাম্পল দিলে এই রুল এবং কেন হ্যাড বিন, কেন ওয়ার হবে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই রুলটা মনে রাখার জন্য একটা কৌশল শিখব। কৌশলটা হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো মানে যেন। এটাও তুমি পারো না কেন? অর্থাৎ প্রেজেন্ট হলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট জানতে হবে আরও। এভাবে আমরা সূত্রের মাধ্যমে খুব সহজে কমপ্লিটিং সেন্টেন্সের রুলগুলো মনে রাখতে পারবো। এখন আমরা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পলটা দেখি। দুলাল ইজ এ কোয়াক। কোয়াক মানে হচ্ছে হাঁটুদে ডাক্তার। তো দুলাল হচ্ছে একটা হাঁটুদে ডাক্তার। হি বিহেভস, সে আচরণ করে, অ্যাজ ইফ, সে
এমনভাবে আচরণ করতো, আমরা দেখলাম অ্যাজ ইফ দেখে বুঝছি এটা এই রুলে পড়ছে। আমরা অ্যাজ ইফ অ্যাজ তো কি জানি, যেন। তো এখন অ্যাজ ইফ অ্যাজ দ্য রুল কয়টা, দুইটা। প্রেজেন্ট হলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট হলে আমার যদি প্রিন্সিপাল ভার্ব বসে তবে V2 হবে, কিন্তু অক্সিলারি ভার্ব বসলে কি হবে, ওয়ার হবে, ওয়াজ হবে না কিন্তু। আর পাস্ট পারফেক্ট হলে সাবজেক্টের পরে হ্যাড প্লাস বিচি, প্রিন্সিপাল ভার্ব হলে আর অক্সিলারি ভার্ব হলে সেক্ষেত্রে কি হবে, হ্যাড বিন হবে। ওকে, একটু দেখি। তো দুলাল ইজ এ কোয়াক, দুলাল একটা হাতুড়ে ডাক্তার, হি বিহেভস, সে আচরণ করে যেন। তো প্রথমে আমাকে বাংলা করে নিতে হবে, সে আচরণ করে যেন সে একটা কোয়ালিফাইড ডক্টর বা MBBS ডক্টর। লিখবো সে একটা কোয়ালিফাইড ডক্টর, সেটাকে দুলাল, তাহলে আমরা লিখবো হি। এবার দেখেন, যদি সে একটা কোয়ালিফাইড ডক্টর ছিল, হি ওয়াজ এ কোয়ালিফাইড ডক্টর, আমরা তো নর্মালি হি এর সাথে কি বসাই, ওয়াজ। কিন্তু এই রুলের ক্ষেত্রে আমি আগেই বলে দিছি, এই রুলের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে কি হবে, ওয়ার হবে। কি হবে, ওয়ার, ওয়াজ হবে না। তাহলে আপনাকে লিখতে হবে হি ওয়ার এ কোয়ালিফাইড, কোয়ালিফাইড ডক্টর, সে একটা কোয়ালিফাইড ডক্টর, ঠিক আছে, অভিজ্ঞ ডাক্তার হিসেবে কি করতেছে, বিহেভ করতেছে, কিন্তু সে আসলে কি একটা হাতুড়ে ডাক্তার। এখন কথা হচ্ছে, আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা তো জানি আজীবন পড়া হি এর সাথে ওয়াজ হয়, কেন এখানে ওয়ার হচ্ছে, ঠিক না? আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। দুলাল একটা হাতুড়ে ডাক্তার, কিন্তু সে আচরণ করতেছে যেন সে একটা কোয়ালিফাইড ডক্টর। তাহলে দেখেন, আচরণ করতেছে কোয়ালিফাইড ডক্টর, কিন্তু সে আসলে কোয়ালিফাইড ডক্টর না। তাহলে কল্পনা বোঝাতে, অসম্ভব কল্পনা, একটা হাতুড়ে ডাক্তার কখনো একটা MBBS ডাক্তার হতে পারবে না। তাহলে যখন কোনো অসম্ভব কল্পনা বুঝাবে তখন ওয়াজ হবে না, তখন হয় ওয়ার। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতে পারতাম, আমার পক্ষে কখনো পাখি হওয়া সম্ভব না, কিন্তু আমি একটা অসম্ভব কল্পনা অনুভব করতেছি যে আমি যদি পাখি হতে পারতাম, তখন কি লিখবো, ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড। তাহলে দেখেন, আই সাথে তো ওয়াজ হয়, আমরা আজীবন শিখছি, কিন্তু এখানে আপনাকে ওয়ার ইউজ করতে হবে, কারণ যখন অসম্ভব কল্পনার কথা আসে তখন ওয়ার ব্যবহার করতে হয়। নেক্সট এক্সাম্পল দেখি, হি প্রিটেন্ডস, প্রিটেন্ডস মানে শব্দটার অর্থ হচ্ছে ভান ধরা বা ভান করা। সে ভান ধরলো অ্যাজ দো, যেন। আচ্ছা, সে ভান ধরলো যেন, তো আমরা অ্যাজ দো দেখে বুঝছি এই রুলে পড়ছে, অ্যাজ ইফ মানেও যেন, অ্যাজ দো মানেও যেন। এখন আমাদের রুল কয়টা, দুইটা। প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। আচ্ছা, এখন দেখেন আমরা কোথায় আছে, প্রিটেন্স। প্রিটেন্স মানে হচ্ছে V1 এর সাথে অ্যাজ বা ইয়েস। তো আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি অ্যাজ বা ইয়েস থাকে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। কারণ V1 প্রিটেন্ড, প্রিটেন্স, যেমন গো, গো V1, গোস V1 এর সাথে অ্যাজ বা ইয়েস, এগুলো প্রেজেন্ট বোঝায়। বাট ওয়েন্ট পাস্ট ইনডিফিনিট। সো এটা আমি কনফার্ম হলাম যে এটা প্রেজেন্ট টেন্স। আর প্রেজেন্ট হলে এই পাশে আমাকে কি ইউজ করতে হবে, পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হবে। তাহলে সে ভান ধরলো, সে ভান ধরলো কি, সে ভান ধরলো যে সে সব জানে। তো যেহেতু সে সব জানে, দ্যাট মিনস আমাকে এখানে অক্সিলারি ভার্ব লাগবে না, জানা লাগবে। জানা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি হচ্ছে ওয়াজ ওয়্যার, বাট প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি, জানা, করা, ঘুমানো, এগুলা। তাহলে সে সব জানে, সে ইংরেজি কি, হি। তো এখন যদি প্রিন্সিপাল ভার্ব ইউজ করি, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট হবে কি লাগবে, V2 ইউজ করতে হবে। তো নো হচ্ছে জানা, তো নোকে যদি আমরা V2 ইউজ করি কি হবে, নিউ, হি নিউ, সব জানে, এভরিথিং। ওকে, আচ্ছা, সাপোজ সে ভান ধরলো কি, সে একটা কি, মানে সে ভান ধরলো সে একজন কলেজের টিচার। তো সে কিন্তু আসলে কলেজের টিচার না, কিন্তু ভান ধরলো যে সে কলেজ টিচার। তাহলে দেখেন, সে একটা কলেজের টিচার। তো এই জিনিসটা যদি ভান ধরে তাহলে আমরা কীভাবে লিখবো, হি ওয়াজ হবে নাকি ওয়ার হবে, আমরা জানি অসম্ভব কল্পনা, সে কিন্তু আসলে কিন্তু কলেজের টিচার না। তাহলে হি ওয়ার এ কলেজ টিচার, অথবা হি ওয়ার কলেজ টিচার মানে আমরা লেকচার লিখতে পারি, হি ওয়ার লেকচারার, প্রভাষক। ঠিক আছে, সে ভান ধরলো যে সে একটা প্রভাষক, ঠিক আছে, কিন্তু আসলে সে প্রভাষক না। সো আমাদেরকে অক্সিলারি ভার্ব ইউজ করার সময় ওয়ার ইউজ করতে হবে, আর প্রিন্সিপাল ভার্ব ইউজ করার সময় V2 ইউজ করলে হবে। ফাইনাল এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি, হি বিহেভড, সে আচরণ করেছিল অ্যাজ ইফ। তো অ্যাজ ইফ দেখে বুঝছি আমরা কোন রুল, এই রুলে বুঝছে। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে যেন। রুল কয়টা, দুইটা।
প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। দেখেন বিহেভড কি আছে ইডি, বিহেভড। বিহেভ কি V1 নাকি V2? অফকোর্স V2, কারণ বিহেভ এই যে এখানে যখন বললাম যে বিহেভস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বাট বিহেভ কি প্রেজেন্ট নাকি পাস্ট? পাস্ট। তাহলে পাস্ট ইনডিফিনিট 2 নাম্বার রুল, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে আপনাকে কি ইউজ করতে হবে? পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে সে আচরণ করে, সাপোজ ধরেন সে আচরণ করতেছে কেমন? সে আচরণ করতেছে যেন সে সব জানে, তাহলে সে ইংরেজি কি? হি। তো আমরা পাস্ট ইনডিফিনিট হলে কি ওই পাশে কি ইউজ করবো? পাস্ট পারফেক্ট। সাবজেক্টের পরে কি লাগবে? হ্যাড, হি হ্যাড। তারপর হচ্ছে কি? নো, জানা ইংরেজি কি? নো, কিন্তু নোকে কি করতে হবে? ভিচি ইউজ করতে হবে। নো এর ভিচি কি? নোন। হি হ্যাড নোন, জানে। কি জানে? সব জানে, এভরিথিং, সে সব জানে। তাহলে এখানে আমরা কি ইউজ করলাম? প্রিন্সিপাল ভার্ব ইউজ করলাম, তাই আমরা পাস্ট পারফেক্ট ইউজ করলাম। পাস্ট পারফেক্টের রুল কি? সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভিচি। কিন্তু সাপোজ ধরেন আপনাকে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে হচ্ছে। অক্সিলিয়ারি ভার্ব কেমন? সে আচরণ করেছিল যেন সে একটা লেকচারার, মানে সে একটা কলেজের কি প্রভাষক, সে আচরণ করেছিল, আসলে কিন্তু সে প্রভাষক না। তো তখন আপনি কি পাস্ট ইনডিফিনিট করবেন নাকি পাস্ট পারফেক্টে করবেন? অবশ্যই পাস্ট পারফেক্টে করতে হবে। কেন? এই পাশে পাস্ট ইনডিফিনিট। তাহলে সে আচরণ করেছিল যেন সে একটা কলেজের প্রভাষক, তাহলে হি। এখন আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি ইউজ করব? পাস্ট পারফেক্টে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করতে হবে হ্যাড বিন। হি হ্যাড বিন এ লেকচারার, সে একটা কলেজের প্রভাষক, সে তেমন আচরণ করেছিল। অর্থাৎ আপনি যখন প্রিন্সিপাল ভার্ব ইউজ করবেন তখন হ্যাড এর পরে ভিচি হবে, আপনি যখন অক্সিলিয়ারি ভার্ব ইউজ করবেন তখন হ্যাড বিন হবে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব ইউজ করলে সাবজেক্টের পরে V2, আর অক্সিলিয়ারি ভার্ব ইউজ করলে ওয়ার ইউজ করতে হবে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।